অপরাধ বিরোধী সাম্প্রতিক অভিযানে কাউন্সিলরদের মধ্যে প্রথম ধরা পড়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান। সিলেট থেকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুরের বাসায় দীর্ঘ অভিযানে অস্ত্র এবং কয়েক কোটি টাকার এফডিআর সহ চেক বেরিয়ে আসে। একসময়ের ফ্রিডম পার্টির নেতা পাগলা মিজান অভিযান শুরুর পর দেশ ছাড়ার পরিকল্পনা করলেও ধরা পড়ার মধ্য দিয়ে সেই পরিকল্পনা ভেস্তে যায়। বাড়ি গাড়ি আর বিপুল বিত্ত বৈভবের মালিক পাগলা মিজানের অপকর্মের শেষ নেই। ফলে ধরা পড়ার পরপরই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল বের করতেও সময় নেননি। একজন পাগলা মিজান আইনের হাতে ধরা পড়লেও একই এলাকার ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরকে নিয়েও অভিযোগের অন্ত নেই। আমরা সেই অভিযোগের বাস্তবতা খুঁজব। বিশাল গাড়ি বহরে শোডাউনের মধ্যমণি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ড কমিশনার তারিকুজ্জামান রাজীব। কাছের লোকজনদের অনেকেই যার নাম দিয়েছেন জনতার কমিশনার, তবে তার আরেক পরিচয় তিনি ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জনতার এই কমিশনার জনতাকে ছাড়া চলেন না, চলেন বহর নিয়ে। মোটরসাইকেল কিংবা গাড়ির বিশাল বহর না থাকলে তিনি নাকি কোনো সভা সমাবেশে যেতে পারেন না। তামিল ছবির ভিলেনের মতো গাড়ি বহর তার নিত্যসঙ্গী। বয়সে তরুণ এই কমিশনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে বঙ্গবন্ধুর নামে দ্য গ্লোরি অব বঙ্গবন্ধু স্তম্ভ নির্মাণ করে আলোচনায় এসেছেন। আল্লাহর ৯৯ নাম খচিত এই স্তম্ভ যে কারো দৃষ্টি কাড়বে। দৃষ্টিনন্দন আর কারুকার্য খচিত এমন স্তম্ভ শিয়া মসজিদ মোড়েও বানানো হয়েছে। মেয়ে নামিরার নামে এটির নাম দেওয়া হয়েছে দ্য গ্লোরি অব নামিরা। সাধারণ মানুষের আস্থা আর সহমর্মিতা পেতে ব্যক্তিগত টাকায় করা এমন নির্মাণ শৈলী নিয়ে প্রশ্ন রয়েছে তার চালচলন, বেশভূষা আর আভিজাত্য নিয়ে। জনতার কমিশনার নামধারী কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের অর্থবিত্ত আর নানা কর্মকাণ্ড যেমন প্রশ্ন দাঁড় করিয়েছে, তেমনি তার হাল ফ্যাশনের গাড়ি আর মধ্যপ্রাচ্যে ঘুরে বেড়ানো নিয়েও। রাজীবের ভাগ্যবদলের শুরুটা কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে। অনেকটা আলাদিনের চেরাগের মতো কয়েক বছরে ফুলে ফেঁপে কলাগাছ হয়ে উঠেছেন, যার অনেক কিছুই বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। দলীয় পরিচয়কে পুঁজি করে মোহাম্মদপুর জুড়ে সরকারি জমি দখলের পাশাপাশি ব্যক্তিগত জমি দখলের মহোৎসবে মেতেছিলেন রাজীব এবং তার সহযোগীরা। দুইটা পিস্তল দেখালে ওরকম করে এই জন্য আমরা ভয় আর যাইনি। কার অস্ত্রের ভয়ে সামনে এগুতে সাহস পেলেন না। নিয়ে আইসা বলে যে রাজীব আমাদেরকে পাঠাইতেছে, এখানে ঘরবাড়ি তুলতে পারবেন না। কাউন্সিলরের নামে কারা তাকে বাধা সৃষ্টি করেছিলেন সেই তথ্য নিয়ে ফিরছি একটা বিরতির পর। আজিজুল ইসলাম, তাহাউজ্জামান, ফারুক আহমেদ, রোসেন আলী ও বশির উদ্দিন ৫ বন্ধু। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সামান্য বেতনের জমানো টাকায় মোহাম্মদপুর চান উদ্যান হাউজিংয়ের এ ব্লকে ৩ কাঠা জমি কিনেছিলেন। রাজীব সাহেব যখন কমিশনার হইল, তার ৫ দিনের মাথায় আমাদের ফলটটা দিয়ে ওনার দখলটা শুরু। যেন দখল দিয়ে যাত্রা শুরু। ৫ বন্ধুর কেনা সেই জমিতে এখন ৪ তলা ভবন, মানে নিজের জমিতে অন্যের বাড়ি। তারপরও কথা বলতে ভয় পান। এজন্য জমিতে না গিয়ে চ্যানেল 24-এর কার্যালয়ে দলিল দস্তাবেজ নিয়ে হাজির হয়েছিলেন 2 বন্ধু আর 1 স্বজন। পরে আমরা যাওয়ার পরে আমরা ওই যে পিস্তল আছে, দুইটা পিস্তল দেখালে ওরকম করে এই জন্য আমরা ভয় আর যাইনি ওখানে। ওই এসিন হাওলাদার ওই কমিশনার চাচা আর কি।
জীবনের প্রথম সঞ্চয়ে কেনা জমি অন্যের দখলে, ফলে শোকটা সইতে পারেননি একজন। হ্যাঁ, জমিটা দখল হওয়ার শোকে আব্বু স্ট্রোক করে মারা যায়। সাত মসজিদ হাউজিংয়ের ১ নম্বর রোড। ২৫ বছর আগে ডি ব্লকে 2 কাঠা জমি কিনেছিলেন সরফরাজ আহমেদ। সেই জমি দেখিয়ে ব্যাংক থেকে ৩০ লাখ টাকা লোনও নিয়েছিলেন। জমি আমার ভাড়িতে রাখছিলাম, ভাড়িটারে যা আছে বছরখানিক আগে রাত 12টার সময় বাইর করে দিয়ে যা আছে এখানে কিছু সন্ত্রাসী পোলাপান যা আছে দখল করছে। পরন্ত বয়সে এসে সেই জমি এখন হাতছাড়া। খাজনা খারিজ সব দেয়া থাকলেও দখলদাররা এসবের তোয়াক্কা করেনি, বরং সেখানে নতুন করে স্থাপনা বসানো হয়েছে। চান্দু আছে, শাহিন আছে, আর যা আছে নাজমা বেগম আছে, এদের দখলে যা আছে এই জায়গাটা আছে এখন। সরফরাজের জমি যাদের দখলে তারা সবাই কাউন্সিলর রাজীবের লোক। এই অবস্থায় অনন্যপায় হয়ে সরফরাজ ছুটে গিয়েছিলেন জাহাঙ্গীর কবির নানকের কাছে, অর্থাৎ যার আশীর্বাদে তারিকুজ্জামান রাজীব কমিশনার। জাহাঙ্গীর কবির নানক সরফরাজের জমির বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে লিখিতভাবে নির্দেশ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওই কাগজটা নিয়ে আবার যা আছে কমিশনারের কাছে গেছি, রাজীব কমিশনার, তারপরে কাগজপত্র দেখে যা আছে আর কিছু বলে না। সাত মসজিদ হাউজিংয়ের 1-এর বি রোড। 1980 সালে 2.5 কাঠা জমি কিনেছিলেন গৃহবধূ সালেহা আক্তার। আপনার এটা জায়গা না, এটা রাজি কমিশনার পাঠাইছে আমাদেরকে, বলছে এটা আমরা এটা করতে, আপনাকে কাজ না করতে দিতে। কাউন্সিলরের নামে সালেহা আক্তারের জায়গাও দখল হয়ে গেছে। চেষ্টা চালিয়েও শেষ রক্ষা করতে পারেননি, বরং অর্ধেক বাউন্ডারিতে দখলদাররা পুরো বাউন্ডারি বসিয়েছে। ওরা বলে রাজীব কমিশনার পাঠাইছে, আর রাজীব কমিশনারের কাছে যখন আমরা গেলাম আমাদের সমস্যা নিয়ে, তখন উনি বলে যে আপনার বিবাদী পার্টি আসে না, আমি কি কথা বলবো আপনার সাথে। যেন ঠেলাঠেলির ঘর, যার যা রক্ষা করো স্লোগানের মতো। একই এলাকার 2 নম্বর রোডের 9 নম্বর প্লট। জমির পরিমাণ 2 কাঠা, যেটির মালিক সাইফুল ইসলাম। আমরা যখন এই ঘরবাড়ি উঠাইতে নিছি, আনোয়ারুল্লাহ চান্দু শাহিন নামে এই আমাদের স্থানীয় যে কমিশনারের নাম নিয়ে আইসা বলে যে রাজীব আমাদেরকে পাঠাইতেছে, এখানে ঘরবাড়ি তুলতে পারবেন না। নিজের জমি নিজের ঘর, কিন্তু আপত্তি অন্যজনের। কিছুটা চমকে ওঠেন, বুঝতে না বুঝতেই ছুটে যান কাউন্সিলরের কাছে। সেখানে গিয়ে বুঝতে পারেন মূল রহস্যটা কি। জমির মালিক ওনার নাম বলছে, উনি আদৌ কমিশনার ওখানে বসেও না, যায় না, সম্পূর্ণ মিথ্যা এবং অবৈধ। এরপরে বিকালবেলা আমাদের কাছে সমাধান করার জন্য আমাদের বারবার লোক পাঠানো হয়েছে। উনি বলছে সমাধান করে দেবো, সমাধান করে দেবো, কিন্তু আজ পর্যন্ত উনি কিছুই করে না, এর ব্যাপারে কোনো গুরুত্বই দিচ্ছে না। ওনার লোকজনই করতেছে, উনি কি সমাধান করবে। এক রহস্য কাটতে না কাটতেই নতুন ঝামেলার মুখে পড়েন সাইফুল। এই আনোয়ারুল্লাহ চান্দু, এরপর হলো শাহিন 2 লক্ষ টাকা চাঁদার দাবি করে। আমরা এর বিরুদ্ধে আমরা মোহাম্মদপুর থানায় অভিযোগ করি, সেখানে একটা মামলাও হয়, মামলা নাম্বার 22। মামলার বয়স প্রায় 1 বছর হয়ে গেছে, 10 মাস চলতেছে, আজ পর্যন্ত চার্জশিটটা পর্যন্ত হয় না। টিম সার্চলাইটের অনুসন্ধানে দখলবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা আর সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অপকর্মে ঘুরে ফিরে কাউন্সিলর রাজীব এবং তার কয়েকজন অনুসারীর নাম উঠে এসেছে। অনুসন্ধান বলছে কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব দখল, চাঁদাবাজি, ফুটপাত ভাড়াসহ নানা অপকর্ম করতে 2টি শক্তিশালী গ্রুপ তৈরি করেছেন, যার মধ্যে প্রথম স্তরে শাহ আলম জীবন, গার্মেন্টস শ্রমিক থেকে কাউন্সিলর রাজীবের ডানহাত। মূল কাজ চাঁদার টাকা ভাগ বাটোয়ারা। সিএনজি কামাল ছিলেন সিএনজি চালক, এখন ইয়াবা ব্যবসায়ী ও পরিবহন চাঁদাবাজ নিয়ন্ত্রণকারী। মামলা রয়েছে একাধিক। অভি ফারুক ফুটপাত এবং পরিবহন চাঁদাবাজ। ইয়াসিন কোম্পানি টেন্ডার এবং জমি দখলদার, মামলা রয়েছে একাধিক। দ্বিতীয় স্তরে ইসরাফিল গরুরহাট নিয়ন্ত্রণকারী, দেলোয়ার ফুটপাত চাঁদাবাজ, জাকির ডিশ ব্যবসা এবং কিশোর গ্যাং গ্রুপ নিয়ন্ত্রণকারী, কোরবান আলী মাদক ব্যবসা নিয়ন্ত্রণকারী, রুহুল আমিন ঢাকা উদ্যানের ছিনতাইকারী এবং চাঁদাবাজ গ্রুপ নিয়ন্ত্রণকারী, চান্দু জমি দখলদার, নাজমা জমি দখলদার, শাহনাজ জমি দখলদার এবং ইব্রাহিম জমি দখলদার। অনুসন্ধান বলছে পুরো গ্রুপটি ফুটপাত কিংবা টোকাই থেকে উঠে আসা, ফলে তারা কোনো সামাজিক মর্যাদা বিবেচনায় না নিয়ে যখন তখন মারপিট কিংবা দাঙ্গা হাঙ্গামায় অংশ নেন, ফলে সবাই একটা আতঙ্কে থাকেন। স্থানীয় থানা পুলিশের ভূমিকাও রহস্যজনক। তবে একটি গোয়েন্দা সংস্থা রাজীব এবং তার সহযোগীদের অপকর্ম নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে গোপন প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে। তো এটার ব্যাপারে তোমরা আপোষ হয়ে যাও,
হ্যাঁ তোমার করে আমরা 15 লাখ টাকা দিয়েছে। এমন কি রহস্য যেটি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে? এরা মূলত সবাই তো নাম দেয় কমিশনার। সব অপকর্মের নেপথ্যে কি তাহলে সেই কাউন্সিলর? উত্তর নিয়ে ফিরছি আরেকটা বিরতির পর। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকা। সিটি কর্পোরেশনের নিজস্ব বাথরুম ঘিরে যুবলীগের বিশাল সাইনবোর্ড টানিয়ে আশপাশটাও দখলে নিয়েছেন রাজীব। বন্ধ দেখতেছেন 1 সপ্তাহ ধরে। শীততাপ নিয়ন্ত্রিত অফিস ছাড়াও 7টি দোকান ভাড়া দেয়া হয়েছে। চ্যানেল 24 রাজীবের অপকর্ম অনুসন্ধান শুরু করলে সাইনবোর্ডটি সাদা কাপড়ে ঢেকে দেয়া হয়। নবোদয় হাউজিং এলাকার বিশাল এই মাঠটিও রাজীব ও তার লোকজনের দখলে। বানানো হয়েছে যুবলীগের অফিস। অনুসন্ধান বলছে জমির মালিক আমেরিকা প্রবাসী মাহবুব আলী। পাশে বাউন্ডারি ঘেরা মাহবুব আলীর বাড়ির ভাড়াটিয়াকে বের করে 32 কাঠা জমির পুরোটাই দখলে নেওয়া হয়েছে। বসিলা রোডের কবরস্থান ঘেঁষে গড়ে তোলা হয়েছে যুবলীগের আরেকটি কার্যালয়। শীতাতপ নিয়ন্ত্রিত এই কার্যালয়টির সামনে বিশাল সাইনবোর্ড টানানো থাকলেও অনুসন্ধানের খবর পেয়ে সেটি খুলে ফেলা হয়। এই তো সব সরকারি, আমি সরকারি জায়গা স্যার ক্লাব কখনো দেখছেন এটা? মালিকানা দিব, মালিকানা কোনো ক্লাব পাইছেন? সব সরকারি জমি না? তো সব সরকারি, তো এটা আজীবন নিয়ম। এভাবে মোহাম্মদপুর জুড়ে একাধিক দলীয় কার্যালয়, সিএনজি স্টেশন এবং ট্রাক স্ট্যান্ড সহ ফুটপাত ও বাজার দখলের অভিযোগ রয়েছে। কাগজ কলমে প্রমাণ না রাখলেও সব অপরাধের নেপথ্যে কাউন্সিলর রাজীবের নাম উঠে এসেছে। এরা মূলত সবাই তো নাম দেয় কমিশনারের। এখন যে লোকগুলো আছে চিহ্নিত, এদের নামে বিভিন্ন জিডি আছে, কেস আছে, সব কিছুই আছে। বদরুল হায়দার চৌধুরী সোহেল 7 মসজিদ হাউজিং সোসাইটির বাড়িওয়ালা। সোসাইটি মানে একটা নির্ধারিত এলাকা, কিন্তু সেখানে থেকেও নাকি শান্তিতে নেই। কিছু হলে হুমকি দামকি এগুলা চলে। এখানে আমরা বাড়ি মালিক, এখানে আমরা জিম্মি হয়েছি, আমরা কথা বলার অধিকার নাই। আপনি কথা বলতে গেলে এখানে বাধা। নিজের কার্যালয় হিসেবে কাউন্সিলর তারিকুজ্জামান যে স্থানটি অফিস বানিয়েছেন সেটি নিয়েও অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টারটি দোতলায় অফিস করলেও কাজ শেষ হওয়ার আগেই পুরো ভবনটি দখল করে নিয়েছেন। কাউন্সিলর রাজীব ও তার অনুসারীদের দখল বাণিজ্য নিয়ে টিম সার্চলাইট অন্তত 30 জনের সাথে কথা বলে, যারা ক্যামেরায় কথা বলতে না চাইলেও অনুসন্ধানের প্রয়োজনে রেকর্ড রাখা হয়েছে। তাদের সেই বক্তব্যে উঠে এসেছে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতার আশীর্বাদে ফুটপাত থেকে উঠে এসেছিলেন রাজীব, ফলে ধরাকে সরাজ্ঞান করতে একটুও বুক কাঁপে না। ফিরে যাব তারিকুজ্জামান রাজীবের আগের জীবনে, যখন তিনি কাউন্সিলর নির্বাচিত হননি। 2009 ছিল আপনার? 9 ছিল, 2.5 বছর বোধহয় ছিল, এরপর চলে গেছে। এরপর আমার লগে আর কোনো যোগাযোগ নেই। মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির 10 নম্বর রোডের 6 নম্বর বাড়ি, যে বাড়িতে ভাড়া থাকতেন তিনি। 2 রুমের সেই বাসা, যাকে খুপড়ি ঘর বললেও ভুল হবে না, কিন্তু সেই বাড়ির মালিকও এখন কথা বলতে ভয় পান। আদার ব্যাপারে জাহাজের খবর দরকার আছে। প্রবাদটাই যেন পাল্টে গেছে। মানে বাড়িওয়ালা হওয়ার পরও এক সময়ের ভাড়াটিয়া রাজীব যেন রাজা, আর বাড়ির মালিক হয়ে তিনি যেন প্রজা। অর্থাৎ কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সব পাল্টে গেছে, পাল্টে গেছে জীবনধারাও। সেই একই এলাকার 1 নম্বর রোডে রাজীব গড়ে তুলেছেন রাজকীয় ডুপ্লেক্স বাড়ি। বলা হয় মোহাম্মদপুরের সবচেয়ে অভিজাত বাড়ি। নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া, সিসিটিভি কোনো কিছুতেই কমতি রাখেননি। তথ্য বলছে কাউন্সিলর রাজীবের বাবা তোতো মিয়া, যিনি পেশায় রাজমিস্ত্রি। তবে ছেলের পরিচয় তোতো মিয়ার জীবনও বদলে গেছে। বাবা রাজমিস্ত্রি হলেও ছেলের বদৌলতে 7 মসজিদ হাউজিংয়ের 1 নম্বর রোডে 7 কাঠা জমিতে বহুতল ভবনের কাজ শুরু করেছেন। বসিলা রোডের বেড়িবাঁধ এলাকা, সেখানে কাউন্সিলর রাজীব জমি কিনে পাশের 5 কাঠাও দখলে নিয়েছেন। আমার এই জমিটা এখন বর্তমান রাজীবের ওখানে দখল আছে, ও দখল ছাড়তেছে না। আমরা ওই কি বলে, আমরা যাইতে পারতেছি না। দখল ছাড়া হয়ে স্বামী আর 2 সন্তানকে নিয়ে বেকায়দায় পড়েছেন। আমার 2টা ছেলে নিয়ে আমি এখন এমন অবস্থা যে এত মেধাবী স্টুডেন্ট, আমার 2টা ছেলে আমি পড়াইতে পারতেছি না।
কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের বিরুদ্ধে বড় অভিযোগ নিজ দলীয় কর্মী হত্যাকাণ্ডের। তসির নামের যুবলীগের এক কর্মী প্রতিপক্ষের নির্বাচন করাই এই পথ বেছে নেওয়া হয় বলে নিহতের পরিবারের অভিযোগ। রাজীবের জিতার পরে তারপরে মনে করেন যে আমার এই বাইডারে মনে করেন যে এই ওরা রাইতের 2:30টার দিকে ডাইকা নিয়ে তারপরে রাজধানী হাউজিনে আর কি কোবায় মারছে জাকির, ওরা রাজীবের পোলাপান কমিশনার। নাসির উদ্দিন নিহত তসিরের ভাই মামলা করলেও কাউন্সিলরের নাম দিতে সাহস পাননি। সেই মামলা আপোষ মীমাংসার চেষ্টা চালাচ্ছেন কাউন্সিলরের চাচা ইয়াসিন হাওলাদার। কিন্তু রাজীবের চাচা ইয়াসিন কন্ডাক্টর উনি আমাকে ডাকাইছিল, ডাকায় কইছে যে তোমার এই বাড়ির মার্ডার ব্যাপারটা এখন আর এটার ব্যাপারে কি করার আছে, যা গেছে তো গেছে, তো এটার ব্যাপারে তোমরা আপোষ হয়ে যাও, হ্যাঁ তোমাকে আমরা 15 লাখ টাকা দিয়ে দিই। আপোষ করতে রাজি না হওয়ায় নতুন বিড়ম্বনার মুখে পড়েছেন নাসির উদ্দিন, যিনি কয়েক দফায় বাড়ি ছেড়েও রক্ষা পাননি। রাজীবের ক্যালাব বাংসির মামলা দিয়া তারপর আমার জেলে দিয়েছে, 5 দিনকার রিমান্ডও দিয়েছিল। মামলা আর হুমকি ধামকিতে এলাকা ছাড়া করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি বিরোধী অভিযানে আশার আলো জাগিয়েছে নাসির উদ্দিনকে। প্রধানমন্ত্রী জন মনে করেন ঘোষণা করে দিল যে যুবলীগের প্রতি একটা হামলা পড়লো না, এই হামলা পড়া থেকে মনে করেন যে রাজীব তো যুবলীগ ছিল, তো এই কারণে আর কি সেরকম একটা রাও শব্দ করে না। যেদিন থেকে ছেলে হারিয়েছেন সেদিন থেকেই মা আম্বিয়া খাতুন শোকে স্তব্ধ। ভূত আমার, মার্ডারও আমার নামে, কেসও আমার নামে। বাবা, এত সব অভিযোগ নিয়ে কাউন্সিলর তারিকুজ্জামান রাজীবের সাথে কথা বলতে চাই টিম সার্চলাইট। রাজীব ভাই আছেন? জি, রাজীব ভাই তো নাই, অফিসে কোন অফিসে? ওনার কার্যালয়ে। কথা অনুযায়ী অফিসে ছুটে গেল টিম সার্চলাইট। অফিসে আসে না? দিনে অফিস করে না, দিন অফিস করে না, রাতে অফিস করে। দ্বিতীয় দফায় টিম সার্চলাইট আবারও তার বাসায় হাজির হলো। কেন এখন কি কোনো ঝামেলা? না না, ঝামেলা না, এই যে আপনারা তো ঝামেলাই প্রতিদিন আসতেছেন, সে একজন জনপ্রতিনিধি, তার কাছে আসবে না লোকজন? অবশ্যই আসবে। বাড়িতে না থাকার কথা বললেও তথ্য রয়েছে তিনি আত্মগোপনে রয়েছেন। তবে টিম সার্চলাইটের অনুসন্ধানের খবর পেয়ে 15 দিন আগে তিনি ক্যামেরার বাইরে সব অভিযোগ অস্বীকার করেন। আমি সরকারি দল, যে পরিচয়ে কতজন কত অপকর্মে জড়িত তার হিসাব সরকার তথা আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও নেই। নামকাওয়াস্তে সরকারি দল পরিচয়ই যেন সব অপকর্মের মূল হাতিয়ার। ফলে সরকারকে নানা সময় বেকায়দায় পড়তে হচ্ছে।